হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ইন্ডিয়ার পলিটিক্স যে সিরিজটা শুরু করেছিলাম তার 15 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি, 15 পার্ট নিয়ে, যাতে আমরা ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করব এবং তাতে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো যে শরণ সিং কমিটির রেকমেন্ডেশন, এবং দ্বিতীয়ত রয়েছে যে যে 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে সেগুলো কি কি, অর্থাৎ তাদের লিস্ট, ফিচার্স অফ ফান্ডামেন্টাল ডিউটি এবং ফান্ডামেন্টাল ডিউটির সিগনিফিকেন্স কি, এগুলো নিয়ে আজকের ক্লাসের আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথমে দুটো এমসিকিউ দিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। প্রথম যে এমসিকিউটা রয়েছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট রিগার্ডিং দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। প্রস্তাবনা সম্পর্কে তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এদের মধ্যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট। প্রথম যে স্টেটমেন্ট হয়েছে, এটা শুধুমাত্র একবার অ্যামেন্ড করা হয়েছে এদের প্রিএম্বলের সূচনা থেকে। দ্বিতীয়ত রয়েছে, ইট ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশনের পার্ট ছিল না। 3 নম্বর, কনস্টিটিউশন ডিরাইভস ইটস অথরিটি ফ্রম দ্য প্রিএম্বল। এদের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? অবশ্যই প্রথম স্টেটমেন্টটা কারেক্ট, দ্বিতীয় স্টেটমেন্টটা ভুল, কারণ এটা সংবিধানের একটা অংশ, ইম্পর্টেন্ট অংশ বলা যেতে পারে। আর 3 নম্বর যে স্টেটমেন্টটা, এটাও ভুল, কারণ এটা পিপল অফ ইন্ডিয়া থেকে এর অথরিটিটা ডিরাইভ করে। তাহলে অপশন হয়ে যাবে অনলি 1। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি এর সলিউশন। অপশন এ কারেক্ট স্টেটমেন্ট, অপশন এ হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। ভারতের সংবিধানের যে প্রস্তাবনাটা রয়েছে সেটা শুধুমাত্র একবারই সংশোধিত হয়েছিল, সেটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে, এবং এই সংশোধনের মাধ্যমে 3টি নতুন যে ওয়ার্ড এতে সংযোজন হয়েছে সেগুলো হচ্ছে সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি। এই 3টি ওয়ার্ড এতে অ্যামেন্ডের মাধ্যমে ইনসার্ট করা হয়েছিল। এবং কেশবানন্দ ভারতী যে কেসটা হয়েছিল তার মাধ্যমে প্রিএম্বলকে ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেনে নেওয়া হয়েছিল। সুতরাং অপশন যে আমাদের দ্বিতীয় নম্বর স্টেটমেন্টটা ছিল সেটা অবশ্যই রং, এবং 3 নম্বর যে স্টেটমেন্টটা সেটাও রং। কনস্টিটিউশন ডিরাইভস ইটস অথরিটি ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া, পিপল অফ ইন্ডিয়া থেকে কনস্টিটিউশন তার অথরিটিটা ডিরাইভ করে, নাকি প্রিএম্বল থেকে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, 3টি স্টেটমেন্ট দিয়েছে, এদের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট বা কোনগুলো কারেক্ট। প্রথম যে স্টেটমেন্টটা রয়েছে, এ পারসন শ্যাল নট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ হি অর সি হ্যাজ ভলেন্টারিলি অ্যাকোয়ার দ্য সিটিজেনশিপ অফ এনি ফরেন স্টেট। কোনো ব্যক্তি ভারতের সিটিজেনশিপ হারাবে যখন সে অন্য কোনো স্টেটের সিটিজেনশিপ অ্যাকোয়ার করে নেবে ভলেন্টারিলি, নিজের ইচ্ছা অনুসারে। অবশ্যই এই স্টেটমেন্টটা কারেক্ট। এরপর চলে যাচ্ছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড উইমেন ইজ ওয়ান অফ দ্য ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস। এটা ভুল, এটা ফান্ডামেন্টাল রাইটস এর ফিচার নয়, এটা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির একটা ইম্পর্টেন্ট ফিচার্স। ঠিক আছে, যেটা আর্টিকেল 39 এর মাধ্যমে ইনসার্ট করা হয়েছিল। 3 নম্বর যে স্টেটমেন্টটা রয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্টেট কমিটি ওয়াজ চেয়ার বাই জওহরলাল নেহেরু। অবশ্যই এটা একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, এটা কারেক্ট। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। 1 and 3 বোথ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। ঠিক আছে, দেখে নেওয়া যাক এক্সপ্লেনেশনে। অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। যেটা আগেও বলেছি যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন এন্ড উইমেন, এটা আমাদের একটা ওয়ান অফ দ্য ফিচার্স অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের বিষয়ে, ফান্ডামেন্টাল ডিউটি। ভারতের সংবিধান
যখন রচিত হয়েছিল তখন যারা সংবিধান তৈরি করেছিল তারা কিন্তু এই মৌলিক কর্তব্যটার গুরুত্বটা অতটা গুরুত্ব দেয়নি মৌলিক কর্তব্যকে, সুতরাং তারা এটাকে ভারতের সংবিধানের পার্ট হিসেবে গণ্য করেনি। তাই অরিজিনালি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না। পরবর্তীকালে 1976-এ ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে দাঁড়িয়েছিল পরবর্তী পর্যায়ে ফান্ডামেন্টাল ডিউটিটা। এবং সেই সময় 1976 সালে যে সংবিধান সংশোধনের মাধ্যমে 10টা ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছিল, এবং পরবর্তীকালে 2002 সালে 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার একটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। তাহলে বর্তমানে ভারতের সংবিধানে 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। ঠিক আছে, এই যে ফান্ডামেন্টাল ডিউটি এর যে ধারণাটা এটা নেওয়া হয়েছে অবশ্যই পূর্ববর্তন ইউএসএসআর থেকে, পূর্বতন রাশিয়া থেকে নেওয়া হয়েছে এই ফান্ডামেন্টাল ডিউটির যে ধারণাটা রয়েছে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি পরে যে এই ফান্ডামেন্টাল ডিউটি কার মাধ্যমে অ্যাড হয়েছিল। ফান্ডামেন্টাল ডিউটিটা ভারতের সংবিধানে অ্যাড হয়েছিল শরণ সিং কমিটির রিপোর্ট অনুযায়ী। 1976 সালে কংগ্রেস পার্টি শরণ সিং কমিটির চেয়ারম্যানশিপে ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করেছিল, যে সময় ভারতে ইন্টারনাল ইমার্জেন্সি চলছিল, অর্থাৎ 1975 থেকে 77-এর মধ্যে ভারতে জরুরি অবস্থা চলছিল, আভ্যন্তরীণ জরুরি অবস্থা চলছিল। সেই সময় ভারতের যে সরকার ফিল করে যে মৌলিক অধিকারের পাশাপাশি মৌলিক কর্তব্যেরও গুরুত্বটা, এবং সেই অনুযায়ী 1976 সালে শরণ সিং কমিটির নেতৃত্বে তারা ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করে ভারতের সংবিধানে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে, এবং একে একটা নতুন পার্টের মধ্যে পার্ট 4 এর এবং নতুন আর্টিকেল 51 এর আন্ডারে এটাকে ইনসার্ট করে, এবং ফান্ডামেন্টাল ডিউটি ভারতের সিটিজেনের জন্য তৈরি করে, যেটা কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, কোনো ফরেনারদের জন্য মৌলিক কর্তব্যটা অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা লিস্ট, কি কি লিস্ট রয়েছে, অর্থাৎ যে 11টা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে সেগুলো এক এক করে আলোচনা করছি। এগুলো এক্সাম পার্সপেক্টিভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেটা রয়েছে যে প্রত্যেক ভারতীয়ের এটা কর্তব্য বা মেনে চলা জাতীয়তাবাদী যে আইডিয়া রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম, এগুলোকে মেনে চলা এবং তাদের প্রতি শ্রদ্ধা, সংবিধানের প্রতি নিষ্ঠা, এগুলো ভারতের যে সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে তার মধ্যে অন্যতম। দ্বিতীয়ত রয়েছে যে টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়াস দ্যাট ইন্সপায়ার দ্য ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। তৃতীয় যেটা রয়েছে টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সোভারনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। 4 নম্বর টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস হোয়েন কল্ড আপন টু ডু সো। যখন দরকার পড়বে তখন অবশ্যই দেশের স্বার্থে ন্যাশনাল সার্ভিসে যেতে হবে, এটা আমাদের মৌলিক কর্তব্য। তারপরে কমন ব্রাদারহুড এবং হারমোনিকে প্রমোট করা, ভারতের যে রিচ হেরিটেজ রয়েছে সেগুলোকে প্রিজার্ভ করা, এবং কম্পোজিট কালচারকে, ভারতের যে মিশ্র সংস্কৃতি রয়েছে সেটাকে সংরক্ষণ করা অবশ্যই মৌলিক কর্তব্য। এরপর চলে যাচ্ছি 7 নম্বরতে, যে ন্যাচারাল এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা এবং তাদেরকে ইমপ্রুভ করা। যেমন বলা যেতে পারে যে ফরেস্ট, লেক, রিভার,
ওয়াইল্ড লাইফ এগুলোকে সংরক্ষণ করা এবং ইমপ্রুভ করা। তারপরে রয়েছে সায়েন্টিফিক টেম্পার এবং স্পিরিট অফ ইনকোয়ারি এবং রিফর্ম। 9 নম্বরে রয়েছে টু সেফগার্ড পাবলিক প্রপার্টি টু অ্যাবজিওর ভায়োলেন্স, পাবলিক প্রপার্টিকে রক্ষা করা এবং কোন রকম ভায়োলেন্স থেকে দূরে থাকা। 10 রয়েছে স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্ফিয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি, যার মাধ্যমে দেশের বিভিন্ন দিকে ইন্ডিভিজুয়াল এবং সম্মিলিত প্রয়াসে এক্সেলেন্সের দিকে যায়, সেদিকে ধ্যান দেওয়া। এবং লাস্টলি যেটা 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে অ্যাড হয়েছে, যে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদেরকে শিক্ষার ব্যবস্থা করা। এটা আমাদের মৌলিক কর্তব্যের আন্ডারে এই 11টা মৌলিক কর্তব্য রয়েছে। এইখানে রয়েছে 6টা এবং এইটাতে রয়েছে 4টে, 5টে, অর্থাৎ টোটাল 11টা মৌলিক কর্তব্য রয়েছে। এরপর চলে যাচ্ছি ফিচার্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, মৌলিক কর্তব্যের কি কি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এদের মধ্যে কিছু মোরাল ডিউটি, নৈতিক দায়িত্ব এবং কিছু নাগরিক দায়িত্ব অর্থাৎ সিভিক ডিউটিস রয়েছে। যেমন বলা যেতে পারে যে স্বাধীনতা সংগ্রামীদেরকে রেসপেক্ট জানানো বা ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট জানানো, ন্যাশনাল এনথেমকে রেসপেক্ট জানানো, এগুলো আমাদের নাগরিক কর্তব্য। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে বৈশিষ্ট্য। দে রেফার টু সাচ ভ্যালুজ হুইচ হ্যাজ বিন এ পার্ট অফ ইন্ডিয়ান ট্র্যাডিশন, মিথোলজি, রিলিজিয়ান প্র্যাকটিসেস। ভারতীয় সংস্কৃতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ট্র্যাডিশন, মিথোলজি, রিলিজিয়ান এবং প্র্যাকটিসেস, সেগুলোকে ভ্যালু দেওয়ার কথা বলা হয়েছে এই মৌলিক কর্তব্যগুলিতে, যাতে সেগুলো প্রোটেক্ট করা হয় ঠিকঠাক ভাবে। এবং যেটা মেন বৈশিষ্ট্য, মৌলিক কর্তব্য শুধুমাত্র ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, ফরেনার্সদের ক্ষেত্রে নয়। 4 নম্বর এবং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, দে আর নন জাস্টিসিয়েবল, অর্থাৎ এগুলোর যদি ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু কোর্টে যাওয়া যেতে পারে না। যদিও পার্লামেন্ট চাইলে তার জন্য নির্দিষ্ট আইন করতে পারে এবং সেটাকে এনফোর্স করার জন্য আইন কানুন লেজিসলেশনেরও ব্যবস্থা করতে পারে, কিন্তু সেটা পার্লামেন্টের কাছে পাওয়ার আছে কোনো ল বানানোর ক্ষেত্রে মৌলিক কর্তব্যের বিষয়ে। তাছাড়া দে আর নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মনে রাখার দরকার আছে। এরপরে চলে যাচ্ছি ফান্ডামেন্টাল ডিউটির গুরুত্বটা কি। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের যেমন মৌলিক অধিকার রয়েছে, তার পাশাপাশি আমাদের দেশের প্রতি কর্তব্যও রয়েছে, যেগুলো আমাদের সঠিকভাবে পালন করা উচিত। ঠিক আছে, এবং যদি কেউ অ্যান্টি ন্যাশনাল এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, তাহলে এটা তার বিরুদ্ধে একটা ওয়ার্নিং বলা যেতে পারে। এছাড়া এটা একটা সোর্স অফ ইন্সপিরেশন আমাদের দেশের মানুষের কাছে, যেটা আমাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে বেঁধে রাখতে সাহায্য করে। এবং এগুলোকে লয়ের মাধ্যমে এনফোর্স করা যেতে পারে। যদি পার্লামেন্ট চায় তাহলে সে সঠিক আইন কানুন আনতে পারে, যার মাধ্যমে পেনাল্টি বা পানিশমেন্টেরও ব্যবস্থা করা যেতে পারে। ঠিক আছে, চ্যাপ্টার ফান্ডামেন্টাল ডিউটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও বলছি, যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও রেগুলার আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।